এই ভিডিওতে আজ আমরা পড়ব বিকল্প শক্তির উৎসসমূহ, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি ইত্যাদি সম্বন্ধে। আগে আমরা জেনে নেব বিকল্প শক্তিটা কি। বিকল্প শক্তির আরও নাম হলো, এই যে এখানে তোমরা পাবে, বিকল্প শক্তি হলো অচিরাচরিত শক্তি বা এর আরও নাম অপ্রচলিত শক্তি। নামেই বোঝা যাচ্ছে অচিরাচরিত শক্তি যখন, অর্থাৎ যে শক্তি অচিরাচরিত বা অপ্রচলিত, অর্থাৎ যে শক্তির ব্যবহার এখনো প্রচলিত হয়নি, বেশি তেমন প্রচলিত হয়নি। কোনগুলো শক্তির ব্যবহার প্রচলিত বেশি প্রচলিত হয়েছে? দেখো, সেই জীবাশ্ম জ্বালানি শক্তির ব্যবহারগুলোই বেশি প্রচলিত হয়েছে। জীবাশ্ম জ্বালানি আমরা পড়েছি, এই যে 4 পৃষ্ঠায় তোমরা পড়েছ। জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে কি ছিল? কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলো হলো জীবাশ্ম জ্বালানি। খেয়াল করে দেখো, এই শক্তির ব্যবহারগুলো কিন্তু প্রচলিত বলতে কয়লা ব্যবহার করাই হয় ট্রেনে, মালগাড়ি চালাতে ইত্যাদি। আগে ব্যবহার করা হতো, এখন অবশ্য ডিজেল দিয়ে চালানো হয়। তাছাড়া ইট ভাটা ইত্যাদি নানান জায়গায় কয়লার ব্যবহার তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রচুর আছে। পেট্রোলিয়াম মানে কিন্তু পেট্রোল না, তোমরা ক্লাস 9-এই পড়েছো। পেট্রোলিয়াম থেকে আমরা আংশিক পাতন পদ্ধতিতে পেট্রোল, ডিজেল, কেরোসিন, প্যারাফিন, মোম, বিটুমিন ইত্যাদি নানান ধরনের পদার্থ পেতে পারি, যেগুলোকে আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি এবং এগুলোই প্রচলিত। আমরা এলপিজি গ্যাস পাই পেট্রোলিয়াম থেকেই, সেটা আমাদের জ্বালানির হিসেবে আমরা ব্যবহার করি। তাছাড়া পেট্রোল, কেরোসিন এগুলো তো মোটর সাইকেলে, মোটর গাড়িতে ইত্যাদিতে ব্যবহার করা হয়, সেগুলোও তো জ্বালানি। প্রাকৃতিক গ্যাস, সিএনজি, এটাও জ্বালানি। অর্থাৎ এই জ্বালানিগুলো আমাদের কাছে প্রচলিত, তাই এগুলো প্রচলিত শক্তির উৎস। তবে এগুলোর একটা অসুবিধে হলো, প্রধান অসুবিধে এগুলো দীর্ঘদিন ব্যবহারের ফলে একটা সময়তে নিঃশেষ হবে বা শেষ হবে। এবং আরও একটা অসুবিধে, এগুলো থেকে অধিকাংশই পরিবেশ দূষণ ঘটে। এগুলোর বিকল্প হিসাবে তাই মানুষ বেছে নিতে চলেছে অচিরাচরিত শক্তি বা বিকল্প শক্তি বা অপ্রচলিত শক্তি। এগুলোর ব্যবহার যে এখনো শুরু হয়নি তা কিন্তু না, শুরু হয়েছে, কিন্তু সেগুলো তেমনভাবে প্রচলিত হয়নি। যেমন অচিরাচরিত শক্তি হিসাবে একটু আগেই বললাম যে সৌরশক্তি, তারপরে বায়ুশক্তি, এগুলোর ব্যবহার হচ্ছে। সৌরশক্তি তোমরা জানোই, কোথাও কোথাও রাস্তায় সূর্যের আলো বা সৌরকোষ নির্মাণ করে সেখান থেকে আমরা আলো পাই, তাহলে সেগুলোই হলো সৌরশক্তির ব্যবহার। কিন্তু সেটা কি খুব প্রচলিত হয়েছে? নিশ্চয়ই হয়নি। তার মানে সেটা হলো অপ্রচলিত শক্তি, অথবা বলতে পারি অচিরাচরিত শক্তি। এবং এগুলোর একটা বৈশিষ্ট্য যে এগুলো বারবার ব্যবহার করা যায় এবং সহজে, আবার এগুলোর বেশিরভাগটাই বা বলা চলে প্রায় সবগুলি পরিবেশ দূষণ তেমন ঘটায় না। আর অচিরাচরিত শক্তিগুলোকে আমরা আরেক নাম বলতে পারি, যেগুলো পুনর্নবীকরণযোগ্য শক্তি। পুনর্নবীকরণযোগ্য শক্তিটা আগেই পড়েছে, যেগুলোকে পুনরায় ব্যবহার করা যায়, বারবার ব্যবহার করা যায়, শেষ হয়ে যায় না। অর্থাৎ জোয়ার ভাটা শক্তি যেমন বারবার জোয়ার ভাটা হতেই থাকবে, আমরা ব্যবহার করতেই থাকবো। বায়ু প্রবাহ কখনো শেষ হয়ে যাবে এমনটা আমরা ভাবছি না। সুতরাং এগুলো পুনরায় আমরা ব্যবহার করতে পারি। তাহলে সেই শক্তিগুলোই হলো অচিরাচরিত শক্তি। অচিরাচরিত শক্তির বৈশিষ্ট্যগুলো একটু এখান থেকে পড়ে নিতে হবে। কি কি এগুলো? সহজলভ্য, বারবার ব্যবহার করা যায়, নিঃশেষিত হওয়ার সম্ভাবনা নেই, পরিবেশ দূষণ সৃষ্টি করে না ইত্যাদি। এটা তাহলে তোমরা পড়ে নিও। এইবার আমরা আসছি অচিরাচরিত শক্তিগুলো সম্বন্ধে স্টেপ বাই স্টেপ পরপর জানবো। তাহলে প্রথম কথাই হলো আমাদের অচিরাচরিত শক্তির উৎস হলো সৌরশক্তি। ভেবে দেখো একটু, সৌরশক্তি, সৌর বা সূর্যের এত শক্তির উৎস কোথায়? এত শক্তি সূর্যে কোথা থেকে এলো? সূর্যে এত শক্তি এলো, তোমরা জানোই, এর আগে অন্য অধ্যায় পড়ে আমরা জেনেছি, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া থেকে। ফিউশন মানে কি? বিভাজন না সংযোজন বলো তো? নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, অর্থাৎ যেখানে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হচ্ছে এবং কিছুটা ভর ধ্বংস হয়ে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে। সেই শক্তি আমরা তাপ শক্তি এবং আলোক শক্তি উভয় শক্তি রূপে আমরা পাচ্ছি। তাহলে এই সৌরশক্তিকে দুভাবে আমরা ব্যবহার করছি। একটা হলো এ নাম্বার তাপ সংগ্রহের মাধ্যমে, আর বি নাম্বার সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন। তাহলে সৌরচুল্লির মধ্যে আমরা সাহায্যে তাপ সংগ্রহ আমরা করতে চাই। তাহলে তাপ সংগ্রহ করতে গেলে কি করতে হবে? সূর্য থেকে আসা যে তাপটা যে থাকে, সেই তাপে আমরা রোদের মধ্যে দাঁড়ালে আমাদের প্রচণ্ড কষ্ট হয়, মনে হয় যেন গা হাত পুড়ে যাচ্ছে, এমন কষ্ট হয়। তাহলে সেই তাপে কিন্তু আবার খাবার রান্না হবে না, তার থেকেও বেশি তাপের প্রয়োজন হয়। তখন তার থেকে বেশি তাপের প্রয়োজন যখন দরকার হয় আমাদের, তখন আমরা ব্যবহার করি অবতল প্রতিফলক। অবতল প্রতিফলক কি? তোমরা আলো অধ্যায়ে প্রত্যেকেই পড়েছো বা জানো। দেখো, অবতল প্রতিফলক হলো এরকম, আমরা একটা
কড়াইয়ের মতো একটা প্রতিফলক নেব, চকচকে একটা প্রতিফলক, একটা বড় ধরনের সাইজের কড়াই নেব এবং এখান থেকে সূর্যের আলো এভাবে এসে পড়তে পারে, সূর্যের আলো এসে পড়বে এবং এখানটা আমরা একটা ত্রিপদ স্ট্যান্ড নিয়ে, এরকম ত্রিপদ স্ট্যান্ড নিয়ে এই জায়গাটায় যদি আমরা একটা হাঁড়ি রেখে দিই, তাহলে সেই হাঁড়িতে বা কোনো পাত্র যদি রেখে দিই, তাহলে সেখানে এসে আলোক রশ্মিগুলো এক জায়গায় মিলিত হবে। আমরা জানি অবতল প্রতিফলক দ্বারা ফোকাসে মিলিত হয়, সেই ফোকাসে এত বেশি তাপমাত্রা সৃষ্টি করবে যে সেটা দিয়ে জল ফুটানো পর্যন্ত সম্ভব, অর্থাৎ খাবার রান্না করা সম্ভব। এক্ষেত্রে তোমরা জানোই যেমন লেন্স দিয়ে কাগজ পোড়ানো যায়, সেরকম এই দর্পণ দিয়েও, অবতল প্রতিফলক দিয়েও কিন্তু পোড়ানো সম্ভব। তাই এখানে উত্তাপের মান কিন্তু বা তাপমাত্রার বা উষ্ণতার মান কিন্তু কম হয় না, এখানে অত্যন্ত বেশি হয়। এবং এই উদ্দেশ্যে সোলার কুকার নির্মাণ করা হয়েছে। সোলার কুকার কি? সোলার কুকার এই ধরনেরই একটা বাক্স মতো বানানো হয়, সেই বাক্স মতো বানিয়ে সেটার একটা ঢাকনা থাকে, সেই ঢাকনাটা কিন্তু কাচের ঢাকনা নেওয়া হয়, কাচের ঢাকনা। কাচের মধ্যে দিয়ে তাপশক্তি, সূর্যের তাপশক্তি, ওই যে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, গ্রিন হাউস এফেক্ট তোমরা পড়েছো, সহজেই ভেতরে ঢুকে যায় এবং ভেতরে ঢুকে প্রত্যেকটা দেয়াল খুব চকচকে পদার্থ দিয়ে তৈরি থাকে, যাতে সহজেই প্রতিফলন ঘটতে পারে। এবং এর ভেতরে যদি আমরা কোনো খাবার রাখি, এত বেশি টেম্পারেচার হয় যে মানে আমরা ওর ভেতরে তাপমাত্রাটা যদি পরীক্ষা নিরীক্ষা না করি বা হাত দিয়ে না দেখি, তাহলে আমরা বিবেচনায় আনতে পারছি না। অর্থাৎ প্রায় 80, 90 বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত উষ্ণতা এর ভেতরে তৈরি হতে পারে। এটাকেই আমরা সোলার কুকার বলছি। সোলার কুকারে কিন্তু ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে না, এখানে একটা ওই সৌরকোষের সঙ্গে বেসিক ডিফারেন্স আছে। স্টুডেন্টসরা এই জায়গাটা একটু খেয়াল রেখো, এটা কিন্তু অনেক স্টুডেন্টরা ভুল করে, যে যেখানে সৌরচুল্লির মাধ্যমে তাপ সংগ্রহ করে, অর্থাৎ অবতল প্রতিফলকের সাহায্যে যেগুলো সৌরশক্তিকে ফোকাস করে ব্যবহার করা হচ্ছে, সেটা সোলার হিটার, সোলার কুকার, সোলার ড্রায়ার, এগুলো অর্থাৎ তাপ শক্তিকে কাজে লাগানো হচ্ছে। অপরদিকে কি, সৌরশক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন সরাসরি করা যখন হবে, তখন সেখানে আমাদের সৌরকোষের দরকার পড়বে। সৌরকোষ কোনগুলো? তোমরা স্ট্রিট লাইটে যেগুলো দেখেছো, যে একটা চ্যাপ্টা চওড়া মতো একটা বোর্ডের মতো থাকে, সেখানটায় কিছু কোষ লাগানো থাকে এবং সেখানে সূর্যের আলো পড়লে সেখানে কোষ বা সৌরকোষ রাখা আছে, সেটার মাধ্যমে সেখান থেকে বিদ্যুৎ তৈরি করা হয় এবং সেই বিদ্যুৎ দিয়ে আমরা নানান কিছু করতে পারি। নানান কিছু করা, যেমন সোলার ক্যালকুলেটর চালাতে পারি, সোলার মোবাইল চার্জার, তাছাড়া আলো তো জ্বালাতেই পারি। নানান রকম জায়গাতে সৌরকোষের ব্যবহার আছে। এছাড়া আমরা ব্যবহার দেখতে পাচ্ছি সৌরকোষের সাহায্যে কৃত্রিম উপগ্রহে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে, কারণ সৌরকোষের সাহায্যেই কৃত্রিম উপগ্রহ করা হচ্ছে। তাই কৃত্রিম উপগ্রহতে ওখানে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা তো থাকবে না, ওটা অনেক উপরে এবং সূর্যের আলো প্রায় সবসময় থাকবে এবং সেখান থেকে আমরা বিদ্যুৎ ওখানে পেতেই থাকবো এভাবে। তবে এখানে একটা কথা আবার বলা দরকার, যে সৌরকোষ একবার নির্মাণ করলে এটা কি চলতেই থাকবে? বহু বছর ধরে কি চলতে থাকবে? 25 বছর 50 বছর চলতে থাকবে? সেটা কিন্তু না। কি হয়, সৌরকোষের যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয়, ওখানেও কিন্তু ব্যাটারি ব্যবহার করা হয়। এই যে এরকম যে সৌরকোষ বানানো হয়, এরকম সৌরকোষ, এগুলোতে কোষ থাকে, এগুলোর মধ্যে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয়, একটা নির্দিষ্ট সময় পরে সেই ব্যাটারির কার্যকারিতা কিন্তু নষ্ট হয়ে যায়। তখন সেই ব্যাটারিটাকে আমাদের পাল্টানো প্রয়োজন হয়, সেই ব্যাটারিটাকে আমাদের পাল্টাতে হয়। তাছাড়া কিন্তু সেগুলো আর সূর্যের আলো দিয়ে চার্জ হয় না। যেমন তোমরা ধরতে পারো টোটোর ব্যাটারি বা অন্য কিছু রিচার্জেবল ব্যাটারিগুলোও হয়, বা বাড়িতে ব্যবহার করা আমাদের যে ব্যাটারিগুলো, সেগুলোও রিচার্জেবল ব্যাটারির ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে বারবার চার্জ আমরা করতে পারছি ঠিকই, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু সেই ব্যাটারিকে চেঞ্জ করতে হয়। টোটোর ব্যাটারিকেও কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে চেঞ্জ করতে হয়। যেমন ইলেকট্রিক মোটরসাইকেল যেগুলো আছে, তাদেরও ব্যাটারিকে চেঞ্জ করতে হয় একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর, হয়তো 1 লাখ বা 1.5 লাখ কিমি চলার পর সেটাকেও চেঞ্জ করতে হবে ব্যাটারিকে। সেখানে কিন্তু বেশ খানিকটা খরচ হয়। তাই সৌরকোষেও কিন্তু সেই ধরনের খানিকটা খরচ আছেই। তবে সৌরকোষ যাতে আমরা ব্যবহার করি, তার জন্য গভর্নমেন্ট কোথাও কোথাও ক্ষেত্রে কিছু অংশ টাকাও দেয়, সেগুলো দিয়ে নির্মাণ করাও সম্ভব হয়। যাই হোক, তাহলে সৌরশক্তির সাহায্যে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, এগুলো মনে রাখতে হবে। তাহলে দুটো ব্যবহার, একটা হলো সৌরচুল্লির মাধ্যমে তাপ সংগ্রহ দ্বারা, একটা হলো বিদ্যুৎ উৎপাদন দ্বারা। আচ্ছা, সৌরকোষে তাহলে কি কি থাকে? এই ফটোভোল্টেইক কোষ বা সৌরকোষে কি কি থাকে, এটা উপর দিকে আছে, আমি কিছু লিখে দিয়েছি, তোমাদের দেখবে। সৌরকোষে সিলিকন অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়, অর্থাৎ এই সিলিকন আর্সেনিক এবং সিলিকন বোরন, এদের পাশাপাশি দুটো স্তর থাকে, যার মধ্যে 0.5 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি হয়। এরকম শ্রেণী সমবায়ে বেশ কতগুলি কোষ যদি যুক্ত করে দিই, সেক্ষেত্রে আমাদের যুক্ত করতে গেলে রূপার তার কিন্তু ব্যবহার করতে হবে। রূপার তার দ্বারা যুক্ত করতে হবে, কারণ রূপার তারের রোধ সবচেয়ে কম,
তাই তার তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি হবে। তাহলে রূপার তার দ্বারা যদি আমরা যুক্ত করি এবং তাহলে সেক্ষেত্রে যতগুলো সেল যুক্ত করব তত 0.5 ভোল্ট করে বেড়ে যাবে। সেই হিসাবে একটা সমবায় থাকে, সেটা চলতরিত অধ্যায়ে পাবে তোমরা সমবায়ের পড়া। সেই হিসাবে আমরা সৌরকোষ নির্মাণ করে আমরা বিভিন্ন ধরনের ভোল্টেজ সৃষ্টি করে আমরা বিদ্যুৎ করতে পারি। এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, সৌরকোষে কোন অর্ধপরিবাহী ব্যবহৃত হয়? এখানে আমরা দেখলাম ঠিকই সিলিকন আর্সেনিক এবং সিলিকন বোরন, তবে যদি বলতে হয় তাহলে আমরা সিলিকন অর্ধপরিবাহীর কথাটাই কিন্তু বলবো, যে সিলিকন অর্ধপরিবাহী ব্যবহৃত হয়। এবার আসছি বায়ু শক্তি সংক্রান্ত। বায়ু শক্তি, বায়ু এক প্রকার গতিশক্তি। এখান থেকে আমরা কি করতে পারি? বায়ু শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়। তার জন্য হাওয়া কল বা উইন্ড মিল তৈরি করা হয়, যেটা পশ্চিমবঙ্গের এই যে সাগর দ্বীপে করা হয়েছে, এরকম আছে। তো এই উইন্ড মিল বা বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন কোথায় কোথায় বেশি হয়? আমাদের যে কোনো অঞ্চলে, মানে সমভূমি অঞ্চলে বলতে মালদা বা শিলিগুড়ি বা কলকাতা, এইসব যেখানে সেখানে কিন্তু বায়ু শক্তির ব্যবহার বিশেষ দেখা যায় না। এগুলোর বিশেষ ব্যবহার দেখা যায় সমুদ্র তীরবর্তী অঞ্চলে বেশি করে। কেন? তার কারণ সেই অঞ্চলে সারা বছর বায়ু প্রবাহ থাকে। তোমরা জানো কেন থাকে? তার কারণ সেখানে দিনের বেলায় স্থলভাগ সমুদ্রের জলরাশি অপেক্ষা বেশি উত্তপ্ত হয় এবং স্থলভাগের বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়। তার ফলে সমুদ্রের দিক থেকে এক প্রকার বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয়, যাকে আমরা সমুদ্রের দিক থেকে প্রবাহিত বায়ুকে সমুদ্র বায়ু বলি, যেটা নাকি বিকেলবেলা থেকে শুরু হয়ে রাত্রি পর্যন্ত বেশি তার প্রকোপ থাকে এবং তারপরে যখন স্থলভাগ ঠান্ডা হয় তখন জলভাগটা তুলনামূলক গরম থাকে। তখন আবার উল্টো ঘটনা ঘটে, অর্থাৎ স্থলভাগের দিক থেকে জলভাগের দিকে এক প্রকার বায়ু প্রবাহ হতে থাকে, তখন সেটাকে আমরা স্থলবায়ু বলি। স্থলভাগ থেকে জলভাগের দিকে সেটা ভোরের দিকে প্রকোপটা বেশি থাকে। অর্থাৎ যাই হোক, সেই অঞ্চলে বায়ু প্রবাহ থাকে। বায়ু প্রবাহের বেগ যদি 15 কিলোমিটার/ঘন্টা বা তার থেকে যদি বেশি হয়, ঝড়ের সময়তে সেই বেগের মান তোমরা জানো 50-60 কিলোমিটার/আওয়ার বা 80-90 কিলোমিটার/আওয়ারও অনেক সময় প্রচণ্ড ঝড়ের সময় হয়। তবে মোটামুটি ঝড় যখন হয় 40-50 কিমি হয়। আর সমুদ্র তীরবর্তী অঞ্চলে যে বায়ুটা থাকে সেটার বেগ 15 কিমি/আওয়ারের থেকে বেশি থাকে। তাই সেক্ষেত্রে আমরা এই বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে এই বায়ু শক্তিকে কাজে লাগিয়ে সেটাকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করি বা যান্ত্রিক বিদ্যুৎ শক্তি বানাই। এর যদি মাঝের স্টেপ বলতে হয় তাহলে আমরা বলবো বায়ু শক্তি থেকে যান্ত্রিক, সেখান থেকে তড়িৎ শক্তিতে পরিণত হয়। এইগুলো কথাই এখান থেকে জানতে হবে বায়ু শক্তি সংক্রান্ত। আর বায়ু শক্তির ব্যবহার তোমরা নিজেরা একটু পড়ে নিও। ভূতাপ শক্তি অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে প্রচুর তাপ রয়েছে, যেটা নাকি গরম লাভার মধ্যে আমরা জানি প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে। তাই এই 6000 ডিগ্রি সেন্টিগ্রেড অত্যন্ত বেশি তাপমাত্রা, লাভার সেই তাপ শক্তি যখন পরিবাহিত হয়ে আসবে তখন সেটাকে আমরা কাজে লাগিয়ে আমরা কি করতে পারবো, যে জলাধারকে উত্তপ্ত করে তুলে সেখান থেকে স্টিম উৎপন্ন করতে পারবো। অর্থাৎ মানে সেই তাপ শক্তিকে কাজে লাগিয়ে স্টিম উৎপাদন করা হবে এবং এই স্টিমের সাহায্যে টারবাইন ঘোরানো হবে। মূল কথা, ভূগর্ভের তাপশক্তি থেকে জল ফুটিয়ে স্টিম হবে, সেই স্টিমের সাহায্যে টারবাইন চালিয়ে আমরা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করব, এটাই। এরপরে আসছি জোয়ার ভাটা শক্তি। জোয়ার ভাটা শক্তির ক্ষেত্রেও আমরা জোয়ার ভাটার যখন প্রবল জলস্রোত হবে তখন সেই জলস্রোতের সাহায্যে আবার সেই ঘুরে ফিরে একই কথা, টারবাইন ঘুরাবো। আর টারবাইন ঘুরালেই বিদ্যুৎ উৎপন্ন হবে। এই টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্নের কথাটা মাইকেল ফ্যারাডের সূত্রেতে পাবে, সেটা হলো চলতরিত অধ্যায় আছে, সেখান থেকে আমরা ডিটেল জানবো। তাছাড়া হ্যাঁ, ওই অংশটাতেই আমরা ভালো করে পড়বো। যাই হোক, তাহলে জোয়ার ভাটা শক্তি একটা অপ্রচলিত শক্তির উৎস। এরপরে 5 নম্বরে আসছি জৈব দাহ্য পদার্থ বা বায়োমাস। এটা মনে রাখতে হবে, এটাকে বায়োমাস বলা হয় বা জৈব দাহ্য পদার্থ। কোনগুলো? জীব থেকে পাওয়া যেসব পদার্থ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, যেমন খড়ি যেগুলোকে আমরা বলি, কাঠ, শুকনো গাছের টুকরোকে কেটে আমরা কাঠ বানাই, কাঠ, পাতা, আখের ছিবড়া, ধানের তুষ, গোবর অর্থাৎ ঘুটে সেগুলো সবই দেখো জৈব পদার্থ। কাঠ, খড়িও জৈব পদার্থ। সেগুলোকে জ্বালানি হিসাবে যদি আমরা ব্যবহার করি, মানে এগুলোকে শুকিয়ে নিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করি, তখন আমরা এদেরকে বায়োমাস বলি। তাহলে বায়োমাসের উদাহরণ কি? গাছের শুকনো পাতাও হবে, কাঠ হবে, ধানের তুষ হবে, ঘুটে হবে, এগুলো হলো বায়োমাস। তবে এই জ্বালানির অসুবিধা আছে কি? এগুলো দহনের ফলে দূষিত পদার্থ প্রচুর উৎপন্ন হবে, এগুলো কিছুটা অসুবিধা হবে। তাছাড়া এদের তাপন মূল্যও
অনেকটাই কম, এখানে ধোঁয়া ছাই প্রভৃতি উৎপন্ন হয়, যেখানে সৌরশক্তির ব্যবহারে কিন্তু এসব অসুবিধাগুলি নেই। আবার বায়ু শক্তির ব্যবহারে এগুলো অসুবিধে নেই, দূষণ ঘটে না, কিন্তু আবার এটার অসুবিধে হলো যে অঞ্চলে বায়ু প্রবাহ নেই সেই অঞ্চলে কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারি না। এবার আসছি তারপরের 6 নম্বর টপিকে, বায়োগ্যাস। বায়োগ্যাস উৎপাদন। বায়োগ্যাসটা কি? বায়ো মানে জীবন সংক্রান্ত, তাহলে গার্হস্থ্য মানে বাড়িঘরের, শিল্পজাত, কৃষিজাত জৈব আবর্জনাকে, কোনগুলো? যেমন গার্হস্থ্য বলতে আমরা ধরো বাড়িতে যেগুলো খাওয়ার টাওয়ার বা সবজির কিছু খোসা ইত্যাদি যেগুলো আমরা ফেলে দিই, মোট কথা পচনশীল যে পদার্থ সেগুলো, সেই ফেলে দেওয়া পদার্থগুলোকে, আবর্জনাগুলোকে যদি আমরা একটা নির্দিষ্ট জায়গায় ফেলে রাখি, শিল্পে থেকেও পাওয়া যায় এই ধরনের যদি কিছু জৈব আবর্জনা, অজৈব পদার্থ নাকি, কিন্তু কেউ আবার হয়তো প্লাস্টিক ক্যারি ব্যাগ ফেলে দিল, সেগুলোকে পচিয়ে যে বানাবো সেটা কিন্তু না। জৈব আবর্জনাকে যদি আমরা একটা ডাইজেস্টারের মধ্যে, ডাইজেস্টার বলতে এখানটা কিন্তু হজম করার কথা বলা হচ্ছে না, তবে খানিকটা ধারণাটা ওই টাইপেরই, মানে মাটির নিচে গর্ত করে একটা বেশ একটা ঘরের মতো একটা বানানো হবে, একটা বক্স মতো বানানো হবে, সিমেন্ট দিয়েও বানানো যেতে পারে, যেখানটায় গোবর গ্যাস তৈরি করা যেতে পারে বলা হয়, সেখানটায় জৈব আবর্জনা তারপরে গোবর ইত্যাদি ফেলে রেখে তাকে বায়ু নিরুদ্ধ অবস্থায়, অর্থাৎ সেখানে অক্সিজেন থাকছে না, এই অবস্থায় মিথানোজেনিক ব্যাকটেরিয়া, অর্থাৎ মিথানোজেনিক ব্যাকটেরিয়া তাহলে সেখানটায় বায়ু নিরুদ্ধ অবস্থায় থাকতে পারে, তাহলে সেজন্যই মিথানোজেনিক ব্যাকটেরিয়াকে অবায়ুজীবী ব্যাকটেরিয়া বলা হয়, অবায়ুজীবী ব্যাকটেরিয়া অথবা অ্যানঅ্যারোবিক ব্যাকটেরিয়া। তাহলে মিথানোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে পচন ঘটিয়ে গ্যাস উৎপন্ন করা হয়, তাকেই বলা হয় বায়োগ্যাস। তাহলে বায়োগ্যাস কাকে বলে বা কি, এটা মোটামুটি একটু পরে মনে রাখতে হবে, পরীক্ষাতে থাকলে লিখতে হবে যে এইভাবে করে আমরা পচিয়ে যদি উৎপন্ন করতে পারি তাকে বায়োগ্যাস বলি। এই প্রক্রিয়াতে কি করা হয় মূলত, এখানে একটু দেখো, এটা একটা প্রশ্ন, এই প্রক্রিয়াতে মূলত CO2 গ্যাসকে বিজারিত করে মিথেন গ্যাস উৎপন্ন করা হয়। তাহলে কোন গ্যাসকে করা হচ্ছে এটা জানতে গেলে তখন আমরা বলবো কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে বিজারিত করে মিথেন গ্যাস উৎপন্ন করা হচ্ছে। এর উপাদান কি? খুব ইম্পর্টেন্ট, এর উপাদান হলো মিথেন। মূলত কত পার্সেন্ট? মোটামুটি 60%, 60%। দেখো 55 থেকে 60% মিথেন বলা আছে, গড় হলো 60%। আর থাকে কার্বন ডাইঅক্সাইড, আর থাকে হাইড্রোজেন এবং সামান্য পরিমাণ জলীয় বাষ্প। এছাড়াও থাকে কি থাকে? নাইট্রোজেন, হাইড্রোজেন সালফাইড, এ দুটো আরও অল্প পরিমাণে থাকে। আমি এগুলো লিখে দিয়েছি, এই লেখাগুলো তোমরা প্রত্যেকটাই অ্যাটাচ করে নেবে। বায়োগ্যাসের ব্যবহার তাহলে কি? এটা তো মিথেন থাকে, এর তাপন মূল্য অনেকটাই বেশি, এই যে রয়েছে তাপন মূল্য না মনে রাখলেও হবে। এবার এটা হলো ভালো জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, এগুলো ব্যবহারটা একটু পড়ে নিও। মেইন কথা এখানে দাগ দেওয়াগুলো যে বায়োগ্যাসে মিথেন থাকে 60% প্রায়, আর এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে, হাইড্রোজেন থাকে, জলীয় বাষ্প, নাইট্রোজেন আর হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকে। বায়োগ্যাস কাকে বলে এটা একটু মুখস্থ করবে, আর কোন ব্যাকটেরিয়া কাজ করে এটা মনে রাখতে হবে। এই যে মিথানোজেনিক ব্যাকটেরিয়া কি, তাহলে এবার মিথানোজেনিক ব্যাকটেরিয়া সংক্রান্ত এটা কত পেজে আমি লিখতে বলেছি? 7 পেজে। তাহলে 7 পেজে মিথানোজেনিক ব্যাকটেরিয়া পড়াটা আমরা পড়ে নেব, বা মিথানোজেন্স বলে এদেরকে। যে সকল অবায়ুজীবী বা অ্যানঅ্যারোবিক ব্যাকটেরিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে, কারণ এদের অক্সিজেনের প্রয়োজন থাকছে না, বিপাকীয় ক্রিয়ার মাধ্যমে মিথেন গ্যাস উৎপন্ন করে, তাদেরকেই বলা হয়। যেমন মিথানোকক্কাস, মিথানোব্যাকটেরিয়াম ইত্যাদি। তাছাড়া গোবরের মধ্যে থাকে যে মাইক্রো অর্গানিজম, গোবরের মধ্যে উপস্থিত মাইক্রো অর্গানিজমগুলিও হলো মিথানোজেন্স। আচ্ছা, মিথেন উৎপন্নের এই পদ্ধতিকে বলা হয় মিথানোজেনেসিস, মানে মিথানোজেনেসিস একটা প্রক্রিয়া। ঠিক আছে, এরপরে আসছি বায়োফুয়েল। নামেই বোঝা যাচ্ছে বায়োফুয়েল কি? বায়োফুয়েল অর্থাৎ জীব সংক্রান্ত জ্বালানি। তাহলে কোনগুলো? উদ্ভিজ এবং অনুজীবের মধ্যে, এগুলো মোটামুটি একটু পড়ে নিও, বেশি খুব একটা ইম্পর্টেন্ট নেই, তবে একটু মনে রাখা দরকার। যদি দেয় বায়োফুয়েল কাকে বলে এগুলো বললেও হবে। তাছাড়া RM 42 পেজে ফলো করবে। বায়োফুয়েলের প্রকারভেদ অবশ্যই এটা দেখে নেবে, আমি দেখতে বলেছি কি প্রকারভেদ কি আছে ওখানে। কঠিন, তরল এবং গ্যাসীয় বায়োফুয়েল পাবে, তোমরা নিজেরা একটু বুদ্ধি করে বলতে পারবে। খেয়াল করো, যদি বলি কঠিন বায়োফুয়েল কি, মানে জীব থেকে পাওয়া যাচ্ছে কিন্তু কঠিন, স্পষ্টত আমরা কাঠ বলতে পারি, গাছের শুকনো পাতা বলতে পারি, ঘুঁটে বলতে পারি, সেগুলো হলো কঠিন বায়োফুয়েল। তরল বায়োফুয়েল, এই যে বায়ো ইথানল, গ্রিন ডিজেল, বায়ো ইথার, এগুলো হলো তরল বায়োফুয়েল। তাছাড়া ওখানে আরও আলাদা আলাদা উদাহরণ পাবে, তোমরা ভালোই পাবে ওখানটায়। তাছাড়া গ্যাসীয় বায়োফুয়েল কি হবে? গ্যাসীয় বায়োফুয়েল এক্ষুনি আমরা জানলাম বায়োগ্যাস হবে।
কেন বায়োগ্যাস? কারণ এই যে জৈব পদার্থকে পচিয়ে গ্যাস উৎপন্ন করা হচ্ছে। তাহলে আমরা তো আসলে জ্বালাচ্ছি যে জ্বালানিটাকে পোড়াচ্ছি বা তাপ উৎপন্ন করছি সেটা তো গ্যাসীয় পদার্থ, বায়োগ্যাস। তখন তাই বায়োগ্যাসটাকে আমরা বলবো গ্যাসীয় বায়োফুয়েল। এভাবে করে তার প্রকারভেদগুলো আরও কি কি আছে সেখান থেকে RM42 থেকে তোমরা পড়ে নেবে। এবার আছে বায়ো ইথানল। এই যে এগুলোই সম্বন্ধে একটু ডিটেইল। বায়োফুয়েলের প্রধান কিন্তু বায়ো ইথানল, আর বায়ো ইথানলের আবার প্রধান ইথানল বা ইথাইল অ্যালকোহল। এটা আমি লিখে দিইনি প্রধান উপাদানটা, তোমাদের এটা একটু মনে রাখতে হবে এখানে। তাছাড়া লিখে নিতে পারো যে ইথানল প্রধান, ইথানলটাই মেন, কিন্তু ইথানল হলো প্রধান উপাদান, এটাই প্রধান। তাই ইথানলটাই প্রধান। এবার এখান থেকে বায়ো ইথানলের মধ্যে থাকে ইথানল। এগুলো কিভাবে হয় উৎস, এগুলো একটু রিডিং পড়ো। আর এইগুলো যে দাগ দেওয়াগুলো একটু মুখস্থ রাখতে হবে। পেট্রোলের আর এক নাম গ্যাসোলিন। কি হয়েছে? বায়ো ইথানলটা কি? বায়ো ইথানলটা শর্করা এবং স্টার্চ সমৃদ্ধ আখ বা চিনি, ঝোলা গুড় থেকে, ভুট্টা থেকে সন্ধান প্রক্রিয়ায় বায়ো ইথানল তৈরি করা হয়। যে বায়ো ইথানলটা আমরা পেলাম, সেই বায়ো ইথানলকে আমরা পেট্রোলের সাথে মেশাবো, পেট্রোল বা গ্যাসোলিনের সাথে। কত পার্সেন্ট? সর্বাধিক 10%। এটা যদি আমরা মেশাই তাহলে যেটা পাবো সেটা হলো পাওয়ার অ্যালকোহল, বা তাকে আমরা গ্যাসোহল বলি। তোমরা পেট্রোল পাম্পে অনেক সময় গিয়ে দেখবে দু ধরনের পেট্রোল পাওয়া যায়, যেটাকে আমরা পাওয়ার পেট্রোলও বলে থাকি। তাহলে পাওয়ার পেট্রোলের মধ্যে এই ধরনের পদার্থ মেশানো হলে তার কার্যকারিতা বেড়ে যায়, অর্থাৎ উৎপন্ন তাপশক্তির পরিমাণটা বেড়ে যায়। তাকে আমরা পাওয়ার অ্যালকোহল বা গ্যাসোহল বলবো। আচ্ছা, এরপরে আছে বায়োডিজেল। বায়োডিজেল কি? অর্থাৎ যেগুলো ডিজেল আমরা ব্যবহার করি গাড়িতে, সেই ডিজেল না, কিন্তু এটা হলো উদ্ভিদ থেকে ডিজেল তৈরি করা হচ্ছে। তাহলে কিভাবে? উদ্ভিজ্জ তেল অথবা প্রাণীজ চর্বির সঙ্গে মিথানল মিশিয়ে বিশেষ রাসায়নিক প্রক্রিয়ায় বায়োডিজেল তৈরি করা হয়। তাছাড়া জ্যাট্রোফা গাছ এক ধরনের গাছ, সেই গাছের বীজ থেকেও তৈরি করে প্রক্রিয়াকরণের মাধ্যমে বায়োডিজেল তৈরি করা হচ্ছে। তাছাড়া শ্যাওলা জাতীয় উদ্ভিদ থেকেও করা যেতে পারে। এগুলো নিজেদের একটু পড়তে হবে, ব্যবহার একটু দেখে নিও। এরপরের টপিকে আসছি কয়লা খনির মিথেন বা কোল বেড মিথেন। এই যে CBM, এই দেখো CBM, কোল বেড মিথেন। CBM এর পুরো নাম কোল বেড মিথেন। এতে 90%-এরও বেশি মিথেন গ্যাস থাকে। এই অধ্যায়ের খেয়াল করে দেখো, বেশিরভাগ সব কিছুতেই প্রায় মিথেন। কয়লা খনির মিথেন বা CBM এ কি থাকে? মিথেন থাকে। তারপরে বায়োগ্যাসে মিথেন থাকে ইত্যাদি, CNG-তে মিথেন থাকে, নানান জায়গাতেই মিথেন আছে। যাই হোক, তোমাদেরকে মিথেন হাইড্রেটের মধ্যে তো মিথেন আছেই। তাহলে কয়লা খনির মিথেনের মধ্যে প্রধান উপাদান মিথেন, এছাড়া থাকছে ইথেন, প্রোপেন ইত্যাদি। এগুলো একটু মনে রাখো। কয়লা খনির মিথেন প্রাকৃতিক গ্যাসের একটা রূপ। আবার এখানে একটা সুইট গ্যাস কথা আছে, এটা মনে রাখতে হবে যে এক্ষেত্রে বিষাক্ত H2S গ্যাস না থাকায় এই CBM-কে বা কোল্ড বেড মিথেনকেই সুইট গ্যাস বলা হয়। কাকে বলা হয়? CBM-কে বলা হয়, বা কোল্ড বেড মিথেনকে। আচ্ছা, কয়লা খনির মিথেন গ্যাসের আহরণ পদ্ধতি এটা একটু নিজেরাই দেখে নিও, তেমন বিশেষ কিছু নেই বলার। এবার আসছি মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেট কি? মিথেন হাইড্রেট হলো, তার সংকেতটা একটু মুখস্থ রাখতে হবে। সংকেত 4CH4, 23H2, অথবা আমরা ডটও বলতে পারি 4CH4.23H2। তবে এটাও লেখা যায় CH4, এটাকে যদি 4 দিয়ে ভাগ করি দেখো 5.75H2 হবে, অর্থাৎ CH4 ডট বা কমাস 5.75H2O। তবে এটা না বলে তোমরা এটাই বলবে যদি চাই। তবে এটা যদি কোথাও লেখা থাকে এটাকে ভুল ভাববো না, এটা কিন্তু ঠিক আছে। তাহলে মিথেন হাইড্রেট হলো এই সংকেত বিশিষ্ট বরফের ন্যায় দেখতে একটা কেলাসাকার সাদা কঠিন পদার্থ। আমি যেখানে লিখে দিয়েছি এক প্রকার ক্ল্যাথরেট, সাদা কেলাসাকার কঠিন জাতীয় যুত যৌগ, যাকে উত্তপ্ত করলে কি আছে? যৌগটি গলে গিয়ে মিথেন গ্যাস উৎপন্ন করে। আচ্ছা, এবার এখানে এই মিথেন হাইড্রেটের মধ্যে 13% মিথেন থাকে। আর এই মিথেন হাইড্রেটকে আগুনে বরফ বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট, বা ফায়ার আইস, অথবা ফায়ার আইস মানে তুষার, তাই তাকে তুষার জ্বালানিও বলা হয়ে থাকে। আগুনে বরফ বা ফায়ার আইস বা তুষার জ্বালানি। এবার মিথেন হাইড্রেট থেকে মিথেন কিভাবে পাওয়া যাবে এটা তোমরা নিজেরা পড়লেই একটু বুঝে যাবে যে 1100 মিটার নিচে সমুদ্রের তলদেশে এখন এটা সন্ধান পাওয়া গেছে। পাললিক শিলাস্তরের নিচে মিথেন হাইড্রেট পাওয়া যায়। এবার এটা মিথেন হাইড্রেট থেকে অত নিচ থেকে উৎপন্ন করে আনার পর তাকে কার্বন ডাইঅক্সাইড ইনজেকশন পদ্ধতিতে বের করা হয়। CO2 গ্যাসকে মিথেন হাইড্রেট স্তরের পাইপের সাহায্যে প্রবেশ করালে
কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিথেন হাইড্রেট থেকে মিথেনকে প্রতিস্থাপিত করে। তার বিক্রিয়াটা এইভাবে দেওয়া আছে, খুব একটা এখনো ইম্পর্টেন্ট দেখিনি, তোমরা চাইলে নিজেরা পড়ে নিতে পারো। এবার বিজ্ঞানীদের ধারণা ভবিষ্যতে এই মিথেন হাইড্রেটটাই বৃহত্তর শক্তির উৎস রূপে চিহ্নিত হবে, মানে প্রচুর শক্তি এখান থেকে পাওয়া যাবে। এরপর তোমরা অনুশীলনীগুলো নিজেরাই পড়ে নেবে, অনুশীলনীর উত্তরগুলো এখানে চেক করবে, দেখবে যেমন 1-এর 6 নাম্বারটা বেতার তরঙ্গ প্রতিফলিত করে কোন স্তর। এখানে আমি দুটো উত্তর দিয়েছি, দেখো এখানে কি আছে, আয়নোস্ফিয়ার একটা আর একটা আছে থার্মোস্ফিয়ার। আসলে থার্মোস্ফিয়ারের অন্তর্গত স্তর হলো আয়নোস্ফিয়ার। এবার এই দুটোর মধ্যে যদি একটাকে বেছে নিতে হয় তাহলে কিন্তু আমরা আয়নোস্ফিয়ারটাই বলবো। থার্মোস্ফিয়ার একটা বিরাট স্তর, ওই স্তরের মধ্যে একটা অংশে যেখানে আয়নগুলো বেশি করে থাকে সেটারই আয়নোস্ফিয়ার। আর ঠিক আয়নোস্ফিয়ার নিচের অংশে আবার কেনেলি হেভিসাইড স্তর থাকে, সেই স্তর থেকেই মূলত বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। তাহলে একটা দিলে আমরা আয়নোস্ফিয়ার বলবো, আর দুটো দিলে আমরা এগুলো বলতেই পারি, অথবা কেউ যদি থার্মোস্ফিয়ারও কোনো সময় একটা লিখতে গিয়ে লেখে তাহলে ঠিক হবে, কিন্তু এই অপশনের ক্ষেত্রে আয়নোস্ফিয়ার তাকে লিখতে হবে। এছাড়া অন্যান্য আর যে সমস্ত প্রশ্নগুলো আছে এগুলো তোমরা একটু নিজেরা দেখে নিও। তাছাড়া অন্যান্য কোয়েশ্চেন ব্যাংক যেমন কি বলবো, এইমস 2021 সালেরটা সেটা দেখবে, তারপরে আরও সায়েন্টিফিক সাজেশন 2020, অথবা রায়ান মার্টিন যে সহায়িকা বই আছে সেটার যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো দেখতে পারো। এর বাইরেও যার কাছে যে ধরনের কোশ্চেন ব্যাংক থাকুক না কেন সেগুলো সবই তোমরা সমাধান করবে। আজকে ছাড়ছি তাহলে এখানেই।